أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা ছিলেন, সেই বান্দার নাম ছিলেন লোকমান হাকিম। আজকের আলোচনার বিষয় লোকমান হাকিমের কিরামতি। আজকের আলোচনার বিষয় লোকমান হাকিমের কিরামতি। সম্মানিত দিনে ভাইরা আমার, লোকমান হাকিম এমন একজন মানুষ ছিলেন, তার নাম পবিত্র কোরআনের ভিতরে রয়েছে। লোকমান হাকিম নামে একটি সূরাও আছে কোরআনের ভিতরে। সেই লোকমান হাকিমের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ধৈর্য সহকারে আমার এই আলোচনাটা আপনারা দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আলোচনা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। সম্মানিত দিনে ভাইরা আমার, এই লোকমান হাকিমের একজন বন্ধু ছিলেন দেশের বাদশাহ। এই বাদশাহ এমনই বাদশাহ ছিল, তিনি শিকার করতে খুব পছন্দ করত, শিকার করতে ভালোবাসতেন। বন জঙ্গলে যেতেন এবং হরিণ শিকার করতেন। হরিণ শিকার করে করে রাজ দরবারে নিয়ে আসতেন। খুব পছন্দ করতেন শিকার করতে। বাদশাহ মনে মনে চিন্তা করলো, এ সকল জঙ্গলে তো শিকার করাই হয়, নতুন একটি জঙ্গলে শিকার করার জন্য প্রবেশ করব। সম্মানিত দিনে ভাইরা আমার, সৈন্যদেরকে নিয়ে নতুন জঙ্গলের তল্লাশ করতে লাগলেন। একজন সৈন্য বললেন, একটা নতুন জঙ্গল আছে, অনেক দূরে, অনেক রাস্তা গমন করতে হবে। সে জায়গাটা কোথায়? সেই জঙ্গলের নামটা হচ্ছে সেই জঙ্গলের নাম হচ্ছে সোনামণি জঙ্গল। এই জঙ্গলে যখন প্রবেশ করতে রওনা দিলেন, জঙ্গলে কিনারে যখন সৈন্য সমর্থন নিয়ে চলে গিয়েছেন, যাওয়ার পরে জঙ্গলের আশেপাশে ঘোরাঘুরি করেই সৈন্যরা তখন সৈন্যদেরকে অর্ডার করলেন বাদশাহ, কিন্তু সৈন্যরা ওই জঙ্গলের ভিতরে যেতে সাহস পায় না। সৈন্যদের যখন হুকুম করলেন, সৈন্যরা গেলেন না। সৈন্যরা বললেন, এই জঙ্গলের ভিতরে যাওয়ার সহজ কথা নাই। বাদশাহ এমনই বেপরোয়া বাদশাহ, এই বাদশাহ নিজেই একটি তীর, একটি ধনুক, হাতে একটা অস্ত্র নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। সম্মানিত দিনে ভাইরা আমার, জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলেন, যখন জঙ্গলের ভিতরে যাচ্ছে তো যাচ্ছেই, অনেক গভীরে যখন জঙ্গলের ভিতরে পৌঁছাই গিয়েছেন, তখন একটা আওয়াজ, কান্নার আওয়াজ শুনতে পেলেন। তাও কান্নার আওয়াজটা মেয়ে কণ্ঠের, নারী কণ্ঠের আওয়াজ। নারী কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন বাদশাহ। বাদশাহ যখন নারী কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছেন,
বাদশা এদিকে ওদিকে তাকায়, কিন্তু কোনো কাউকে তো দেখা যায় না। তখন বাদশা বললেন, হে মানব, তুমি যদি মানব হও আমার সাথে দেখা দাও, যদি জিন পৌরি অন্য কিছু হও থেকে আমার থেকে সরে যাও। তখন গাছের আড়াল থেকে মানুষের কণ্ঠের মতো একটা কণ্ঠের আওয়াজ আসলো, দেখো আমি একজন মানব, আমি আপনার সামনে আসতে চাই। বাদশাহ বললেন, তবে আসো। বলছে, আমি একজন সতীসাধ্বী রমণী, আসবো কি করে আপনার সামনে? আমি বস্ত্রহীন, এই অবস্থায় তো আপনার সামনে আমি আসতে পারি না। আপনার থেকে কিছু কাপড় আমাকে দিয়ে দেন, তাহলে আপনার সামনে আমি হাজির হব। এই কথা যখন বললেন বাদশার কাছে ছিল একটা মাথার পাগড়ি। তখন বললেন, আমি কোথায় কাপড়টা দিব? বলছে, তোমার পিছনেই। বলছে, আপনার পিছনেই আমি লুকিয়ে আছি গাছের আড়ালে, গাছের ডালের উপর দিয়ে ফেলে দাও, আমি এটা পরিধান করেই আপনার সামনে উপস্থিত হব। এই কথা শোনার মাত্রই বাদশাহ তখন তার মাথা আর পাগড়িরা গাছের ডালের উপর দিয়ে গাছের আড়ালে ফেলে দিলেন। ওই পাগড়িরা পরেই ওই রমণী বাদশার সামনে উপস্থিত হলেন। বাদশার সামনে যখন উপস্থিত হয়ে গিয়েছেন, তখন বাদশাহ বললেন, কে তুমি? তো বলল, আমি যেই হই না কেন, আমার পরিচয় আপনাকে দেব, তবে একটা শর্ত। শর্তটা কি? আমাকে বিয়ে করতে হবে। বাদশাহ রমণীর চেহারা, রূপ, লাবণ্যময় রূপবতী দেখেই বাদশাহ উন্মুক্ত হয়ে গেল, পাগল হয়ে গেলেন। ওই রমণীকে নিয়েই জঙ্গলের দিকে রওনা দিলেন, বাহিরে বাড়ানোর জন্য। যখন রমণীকে নিয়ে বাড়াচ্ছে, এদিক বাদশার সৈন্যরা ঘোরাঘুরি করছেন, যে এখনো বাদশাহ জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছেন, এখনো আসে না কেন? কেউ ঘোরাঘুরি করে, এদিক ওদিক করে, কেউ চিন্তা করে বাদশাকে কি হিংস্র প্রাণী খেয়ে নিল, না কোথায় কি গেল ভাবতেছিলেন। কেউ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে। এই অবস্থায় সময় পেরিয়ে যায়। এক সময় দেখা গেল ওই রমণীকে নিয়ে বাদশাহ জঙ্গলের থেকে বাহির হয়ে গিয়েছেন। সম্মানিত দিনে ভাইরা আমার, জঙ্গল থেকে যখন বাহির হয়েছেন, বাদশার সৈন্যরা বাদশাকে জিজ্ঞাসা করলেন, হে জাহাপানা, আপনার সাথে দেখছি এই রমণীটা কি? বাদশাহ তার জবাবে উত্তর দিলেন, এই রমণী জঙ্গল থেকে আমি পেয়েছি, এই রমণীকে আমি বিয়ে করব, রাজদরবারে চলো। বাদশাহ তার সৈন্যদের নিয়ে রাজদরবারের দিকে রওনা হয়ে গেলেন। সম্মানিত দিনে ভাই আমার, বাদশাহ রাজদরবারে নিয়ে গেলেন, রমণীকে বিয়ে করলেন। তখন এই বাদশার একটা স্ত্রী ছিলেন। ওই স্ত্রী যখন আসলেন, বাদশাকে জিজ্ঞাসা করলেন, হে মহামান্য বাদশাহ, আপনার সাথে এই নারীটা কে, এই মেয়েটা কে? ওই বাদশাহ বললেন, দেখো বিবি, তুমি যেমন আমার বিবি, ইনাকেও আমি ছোট বিবি বানাইয়ে ঘরে তুলব। সে সময়ের বাদশারা তার এক একজনের 4টা 5টা 6টা করে বিবাহ থাকতো, বউ থাকতো, স্ত্রী থাকতো। সম্মানিত ভাইরা আমার, এই কথা শোনার মাত্র বাদশার স্ত্রী তার নিজ গন্তব্যস্থানে চলে গেলেন। বাদশার বিয়ে হয়ে গেল। নতুন বধূ নিয়ে বাদশাহ বাসর সজ্জায় সজ্জিত হলেন, বাসর ঘরে চলে গেলেন। সম্মানিত ভাইরা আমার, যেদিন থেকে বাদশাহ নতুন স্ত্রী নিয়ে ঘরে গেলেন, ওই দিন থেকে
দেশের ভিতরে একটা অন্যরকম কার্যকলাপ তৈরি হয়ে গেলেন। সকালবেলায় বাদশার দরবারে খবর এসে গেলেন যে আজকে আমার একটা ছাগল নেই, কারোর একটা গরু নেই, হাঁস মুরগি কিছুই, এক একটা দিকে যায়, এগুলো নিয়ে কোথায় যেন হারাই যায়। যত দিন যায় তত দিন প্রত্যেকটা রাত্রেই গরু ছাগল হাঁস মুরগি সব হারিয়ে যায়। রাজ্যের সকল প্রজারা রাজদরবারে এসে এই কথাই উজিরকে জানায়, কিন্তু বাদশাহ নতুন স্ত্রী পেয়ে রাজ্যের কথা মনের থেকে অনেকটাই ভুলে গেছে। সম্মানিত ভাইরা আমার, ইতিপূর্বে চিন্তা করতে লাগলো যে এত ছাগল গরু কোথায় হারিয়ে যায়, আমাদের তো তল্লাশি করার দরকার। কিন্তু ওই বাদশার একজন বন্ধু ছিলেন, সর্বপ্রথমে আপনাদেরকে জানাইছি, বাদশার একজন বন্ধু ছিল লোকমান হাকিম। যা কিছু করত কিন্তু বাদশাহ লোকমান হাকিমের বুদ্ধি নিয়েই করত, তার পরামর্শ নিয়েই করত। কিন্তু এই যে বিবাহ করেছে, এই পরামর্শ আর না নিয়েই এই কাজটা করে দিয়েছেন। ওই নারীর লাবণ্যময় চেহারা দেখেই বাদশাহ লোকমান হাকিমের কথা ভুলে গিয়েছে। সম্মানিত দিনী ভাইরা আমার, একদিন লোকমান হাকিমকে উজির দিয়ে ডাকা হলো। লোকমান হাকিম আসলেন বাদশার দরবারে। হে মহামান্য বাদশাহ, কি জন্য আমাকে ডেকেছেন? বাদশাহ বললেন, দেখে আমি এরকম একটা বিবাহ করেছি, তারপরে আমি বিবাহ তো করেছি, আর আমাদের রাজ্যের মানুষের মোষ গরু হাঁস মুরগি ছাগল প্রত্যেক রাত্রেই হারাই যায়, এর কারণটা কি আপনি জানতে পারি? লোকমান হাকিম বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি নতুন বাবি সাহেবাকে নিয়ে এসেছেন, তাকে এক নজর দেখতে চাই। বাদশাহ রাজদরবারে বসে আছে, বাদশার পাশে লোকমান হাকিমও বসে আছে। খবর পাঠানো হলো ছোট রানীকে রাজদরবারে আসার জন্য। ছোট রানী রাজদরবারে সংবাদ পেয়ে যখন রাজদরবারে পৌঁছাই গেছেন, এক নজর লোকমান হাকিমকে দেখার পরেই মুখ ফিরিয়ে চলে গেলেন, কথা বললেন না। কথা যখন বললেন না, বাদশাহ ছোট রানীকে ডাকলেন, কিন্তু বাদশার ছোট রানী আর ফিরে আসলেন না। সম্মানিত দিনী ভাইরা আমার, বাদশার ছোট রানী যখন ফিরে আসলেন না, তখন বাদশা তো রাগান্বিত হলো। রাগান্বিত হয়ে ছোট রানীর গৃহে প্রবেশ করলেন। হে ছোট রানী, তুমি, আমার বন্ধু লোকমান হাকিম তোমাকে একবার দেখার জন্য ডেকেছে, তুমি কেন কথা না বলে চলে আসলে? সম্মানিত দিনী ভাইরা আমার, একটা কথা আপনাদেরকে জানানো হয়নি, সেই কথাটা হচ্ছে বাদশার এই রানীর নাম ছিল কুয়া কুয়া। বাদশার এই রানীর নাম ছিল কুমা কুমা। তখন এই কুমা কুমা স্ত্রী স্বামীর কাছে বললেন, অথবা বাদশার কাছে বললেন, হে বাদশা নামদার, আপনার এই বন্ধুর সামনে আমি দেখা করতে রাজি নই। কারণ তো আছে, কারণ পরে বলা হবে। কারণ আপনার বন্ধুকেই বলেন। সম্মানিত দিনে ভাইরা, যখন বাদশা নামদার রাজদরবারে আবার চলে আসলেন, লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলেন, কি বিষয়, তোমার সাথে দেখা করতে চাই না, বিষয়টা কি? লোকমান হাকিম একটা নজরে দেখেই বুঝতে পেরেছে কুমার আসলে সে মানুষ না, সে একটা রাক্ষস। সম্মানিত দিনে ভাইরা আমার, এই পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য অনুরোধ রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।